দোকান শপিং মল খোলা রেখে আরও এক সপ্তাহ বাড়ল চলমান সর্বাত্মক লকডাউন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। প্রতিটা গাড়িকে স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না। যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সবকিছু বন্ধ থাকে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা। যশোর হাসপাতাল থেকে পালানোর একদিন পর ভারত ফেরত 7 জন সহ 10 কোভিড রোগী আটক। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। দেশে একদিনে মৃত্যু আরও 97। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধান চালের সংগ্রহ মূল্য বাড়ল। বাড়তি দামে কৃষক পাবে 1 টাকা আর মিলার পাবে 4 টাকা। ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি। এবং কক্সবাজার চিংড়ি হ্যাচারিতে ব্যাকটেরিয়ার আক্রমণ, 150 কোটির বেশি পোনা নষ্ট। সমুদ্রের পানি দূষণ নিয়ে আগাম সতর্কবার্তা না থাকার খেসারত। করোনা মহামারী ঠেকাতে চলতি মাসের শুরু থেকেই কখনো কঠোর বিধিনিষেধ আবার কখনো সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করা হলেও তাতে ফল আসেনি খুব একটা। গণপরিবহনহীন সর্বাত্মক লকডাউনে জীবনের ঝুঁকি নিয়েই ঘরের বাইরে দেখা গেছে মানুষের জটলা। এ অবস্থার মধ্যেই চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়িয়েছে সরকার। এদিকে এবারও ঈদের জামাত ঈদগাহে নয়, মসজিদে অনুষ্ঠিত হবে। মহামারী করোনা গেল বছরের চেয়ে যেন আরও ভয়াবহ রূপ নিয়ে হাজির হয়েছে এই বছর। দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বিপর্যস্ত চারদিক। চলতি মাসের প্রথম ভাগে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলেছে দেশে। মানুষ খুব একটা মানেনি সেই আদেশ। সে সময় কিছু দোকানপাট বন্ধ থাকলেও পরে ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেয়া হয় বিপণী বিতানও। সংক্রমণ যখন আরও ঊর্ধ্বগতিতে উঠল তখন 14 থেকে 21 এপ্রিল প্রথম দফায় 7 দিনের সর্বাত্মক লকডাউনের নির্দেশ আসে সরকারের তরফ থেকে। কিন্তু খুব একটা কার্যকর হয়নি সেই নির্দেশনা। প্রথম দফা শেষ হতে না হতেই 22 থেকে 28 এপ্রিল আবারও দেয়া হলো লকডাউনের নির্দেশনা, যদিও 25 এপ্রিল থেকে খুলে যায় দেশের বিপণী বিতানগুলো। এ অবস্থায় নতুন করে আবারও 28 থেকে 5 মে পর্যন্ত বিদ্যমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপণী বিতান খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ যে আরো 1 সপ্তাহ এটাকে কন্টিনিউ করতে হবে। ভারতের অবস্থাটা এত ডিটারিয়েট করছে, এইটা নিয়ে আমরা খুব ভয় পাচ্ছি যে এটা যদি বাংলাদেশে চলে আসে, এটার জন্য এটা আমাদের সাবধানতা এবং এটা এখন ডিসিশন। তবে আমাদের হয়তো প্রজ্ঞাপন আমাদের কালকে হবে হয়তো। নতুন করে রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয় আবারও বিড়ম্বনার মুখে ব্যবসায়ীরা। আজকে আবার জানলাম যে এটাকে নতুন করে আবার সকাল 10টা থেকে রাত্র 8টা পর্যন্ত করা হয়েছে। তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটু আগেভাগে জানানো হয় যাতে করে সেইগুলো ডিসি সাহেব এবং এসপি সাহেবরা জানেন, আমরা সবাই যাতে একত্রে একটি সিদ্ধান্ত পাই। জীবন আর জীবিকার সমন্বয় ঘটিয়ে এই দুঃসময় কাটিয়ে উঠতে সবাইকে আরও অন্তত কয়েক মাস সাবধানতা মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। চালক সহকারীদের গাড়ির ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। দেশের স্থলবন্দরগুলো দিয়ে বন্ধ রয়েছে জনসাধারণের যাতায়াত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে যেন করোনা না ছড়ায় এজন্য 18টি বিধিনিষেধ সহ সীমান্ত বন্ধ রয়েছে। এর মধ্যেই বেনাপোল ও পেট্রাপোলে ভারত থেকে আসা যাত্রীরা ভিড় করেন ইমিগ্রেশন চেকপোস্টগুলোতে। কর্তৃপক্ষ বলছেন নির্দেশনা মেনে কেবল পণ্য পরিবহন করা হচ্ছে। আমার ছোট 2 ভাই মারাত্মক অসুস্থ, তো যার কারণে ওরা ইন্ডিয়াতে ছিল। এখন হঠাৎ করে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা পেট্রাপোলে আটকা পড়েছে। আমাদের ভিসার মেয়াদ আছে 4-5 দিন, এখন বর্ডার বন্ধ 14 দিনের জন্য। তাহলে এখন আমাদের কি উপায় হবে?
যে আপনারা আজকে যেতে পারবেন না, আমরা কালকে এসেছি সব আজকে বললেন না যে আপনারা যেতে পারবেন না, তো এখন তো আমাদের ওখানে ভোটও আছে, আমি ভোট দেবো। সরকারি নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী গমনাগমন সম্পূর্ণরূপে বন্ধ আছে, তবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। সিলেটের তামাবিল স্থলবন্দরে কোনো যাত্রী না থাকলেও ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে। চালক সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা না হলেও তাদের গাড়িতে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। যে যতদিন পর্যন্ত মহামারী করোনার কোনো শিথিল না হয় ততদিন পর্যন্ত যেন আমাদের এদিকে আসা যাওয়া সব কিছু বন্ধ থাকে। এই অবস্থায় ইন্ডিয়ান সম্পূর্ণ প্যাসেঞ্জার বন্ধ রাখা এবং বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার না যাওয়ার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আমরা প্রতিটা গাড়িকে মনে করেন স্যানিটাইজিং করতেছি, ড্রাইভারের হাতে স্যানিটাইজিং করতেছি, এবং কোনো ভারতীয় ড্রাইভার গাড়ি থেকে নামতে দিচ্ছি না, বাইরেতে দিচ্ছি না, ওদেরকে আমরা বুঝাই বলে দিচ্ছি গাড়িতে থাকবে, গাড়ি থেকে গাড়িতেই চলে যাবে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ট্রাক ঢুকলেও করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে সংক্রমণের শঙ্কা করছেন এলাকাবাসী। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ভারত ফেরত 7 জন সহ 10 করোনা রোগীকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই তাদের আটক করা হলো। সবাইকে আবারও হাসপাতালে আইসোলেশনে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পালিয়ে যাওয়ার কারণে অন্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কায় আতঙ্ক দেখা দিয়েছে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে উদ্বেগ বাড়াচ্ছে বহুগুণ। এ অবস্থায় বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসা করোনা রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে পাঠানো হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। তত্ত্বাবধায়ক জানান, ভারত থেকে আসা 7 জন ও স্থানীয় 3 জন রোগী শনিবার থেকে রোববারের মধ্যে যে কোনো এক সময় পালিয়ে গেছেন। একদিন পর সোমবার আটক করা হয় তাদের। পালানোর ঘটনাকে কর্তৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন স্থানীয়রা। পারিপার্শ্বিকতার জন্য বিরূপ প্রভাব ফেলবেই, কারণ আমরা ইদানিং দেখেছি যে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ এখন ভারত। যাদের সঙ্গে তারা মিশেছে তাদেরকেও আইসোলেশনে নিয়ে আসা, তা না হলে এই করোনার ভয়াবহতা অত্যন্ত বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। কর্তৃপক্ষ কোনো মতে তার দায় এড়াতে পারে না এবং এ বিষয়ে একটা যথাযথ তদন্ত কমিটি হওয়া উচিত। পুলিশ জানায়, অভিযুক্তদের ঠিকানা ও অবস্থান শনাক্ত করে তাদের আটক করা হয়েছে। 10 জন রোগীর মধ্যে 7 জন ছিল ভারত ফেরত আর 3 জন ছিল আমাদের যশোরের অভ্যন্তরীণ রোগী। সকলকে আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে আজকেই তাদেরকে যশোর হসপিটালে ফেরত আনার ব্যবস্থা করেছি। চলতি মাসে যশোর জেনারেল হাসপাতালে ভারত থেকে আসা 27 জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। সময় সংবাদ, যশোর। দেশে সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 97 জন। শনাক্ত হয়েছেন 3306 জন। এদিকে শতাধিক আইসিইউ দিয়েও দেশের সর্ববৃহৎ কোভিড চিকিৎসা কেন্দ্র মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে সামাল দেওয়া যাচ্ছে না সংকটাপন্ন রোগীর চাপ। এটি চালুর সপ্তাহ পেরোলেও নিশ্চিত করা যায়নি প্রয়োজনীয় জনবল। ফাঁকা নেই আইসিইউ। 5 দিন ভর্তি থাকার পর 70 বছর বয়সী ডাক্তার সৈয়দ আহমেদকে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ছোটেন স্বজনরা। এখানে আইসিইউ যতগুলো ছিল অলমোস্ট সবগুলোতে রোগী আছে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে আইসিইউ শয্যার জন্য এই ছোটাছুটি অনেক রোগীরই। আবার আইসিইউতে অভাব প্রয়োজনীয় যন্ত্রপাতিরও। আইসিইউর যে মেশিনটা মানে অক্সিজেনের যে সমস্যাটা ওইটা কভার দিতে পারতেছে না, কিন্তু বলছে যে ওনার মুখে যে মাউথের মতো একটা পড়ায় আর কি, বড় দেখে এনে দিতে হবে। বলছে যে এটা বরাদ্দ কম, এটা অন্যান্য পেশেন্টদের আছে, ওইটা পেশেন্ট মারা গেলে তাদের চিন্তাভাবনা যে আমাদেরকে দিবে। ডিএনসিসি হাসপাতালে সেবা শুরুর সপ্তাহ পেরোলেও চালু হয়নি সিটি স্ক্যান, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা সুবিধা। তাই সংকটাপন্ন অনেক রোগীকে পরীক্ষার জন্য নিতে হচ্ছে অন্য হাসপাতালে। যেহেতু এই মুহূর্তে এখানে টেস্ট হচ্ছে না, ল্যাব টেস্ট, তখন তো অন্য কোথাও থেকে করাইতে হবে। সিটি স্ক্যান, ইসিজি, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, ওইগুলো বাইরে করতে বলছে। এখানে একটু লোকবল স্বল্পতা আছে মনে হয়। হাসপাতালে আইসিইউ শয্যা আরও বাড়ানোর কথা জানালো কর্তৃপক্ষ। অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের আরও সক্ষমতা বেড়ে যাবে, সে অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালাবো। এদিকে মাত্র একদিনের নোটিশে প্রথম ডোজের টিকাদান বন্ধ করে দেয় ফিরে যেতে হয় অনেককে। অনেকেই আসছেন এবং তাদেরকে ওইভাবে বুঝাই দেওয়া হয়েছে যে সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আর ফার্স্ট ডোজ এখন দিতে পারছি না। গত 24 ঘন্টায় কোভিডে প্রাণ হারান আরও 97 জন। নতুন করে শনাক্ত হন 3306 জন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে ধনী রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও আর্থিক সংস্থাগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিষয় সংক্রান্ত সংস্থা স্কাপের ৭৭তম বার্ষিক সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠতে 4 দফা প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated
the health systems and economies across the globe. I recommend taking some measures through SCAP. The developed world, development partners and IFIS should come forward in attaining quick recovery from the COVID pandemic. The development approach should be more inclusive, resilient and environment friendly. The Asia-Pacific region should take efficient policies and strategies for a strengthened and universal public health system. শপিং মল ও দোকানপাট খোলার দ্বিতীয় দিনে যেন ঈদের কেনাকাটার ধুম পড়েছে। শিশু ও বয়স্ক মানুষদের নিয়েই ভিড় ঠেলে দোকানে দোকানে যাচ্ছেন ক্রেতারা। কারণ জানতে চাইলে বলছেন ফের লকডাউনের শঙ্কার কথা। স্বাস্থ্যবিধি মানা আর সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগ কেবল মাইকিং আর আশ্বাসেই রয়েছে সীমাবদ্ধ। শপিং মল বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেই রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল এমন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট বাচ্চা এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। কারণ হিসাবে জানালেন ফের সর্বাত্মক লকডাউনের শঙ্কার কথা। আমি না, আমার সঙ্গে দেখেন আরো অনেকেই আছে যে লকডাউন যদি আবার চলে আসে, যার কারণে আমরা কেনাকাটার জন্য ম্যাক্সিমাম লোক আসলে ব্যস্ত হয়ে পড়েছে। জামা কিনবো, জুতা কিনবো, সবকিছু কিনবো। বেশি মেনটেন করলে মানে আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না। আবার কোনো মার্কেটের প্রবেশপথে তাও নেই। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। আমরা সচেতনের ভিতরে আছি আর কাস্টমারদেরও বলি যে আপনারা একটু দূরে দূরে দাঁড়ান, মাস্ক ব্যবহার করুন। দূরপাল্লার গাড়ি ঘোড়া চালালে যেরকম দেখা গেল বেচাকেনা টুকটাক হতে পারে। এমন অবস্থায় মার্কেট কর্তৃপক্ষের জবাব দায়সারা। একটু ডিস্টার্ব আছে মিস্ত্রি ঢাকাইছি ঠিক করার জন্য, তো এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো লকডাউনের জন্য মার্কেট বন্ধ ছিল, তো যার জন্য আর কি কাজটা শেষ করতে পারিনি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেই শপিং মল বিপণী বিতান খোলার সুযোগ দিয়েছে সরকার। বাড়ানো হয়েছে সময়সীমাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বড় মৌসুমে সরকার ধান কিনবে প্রতি কেজি 27 টাকা আর চাল 40 টাকা দরে। এতে গতবারের চেয়ে ধানে কৃষক 1 টাকা আর মিলাররা 4 টাকা বেশি পাবেন। মোট 6,50,000 মেট্রিক টন ধান ও 11.5 লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। কৃষি সংশ্লিষ্টরা বলছেন এতে কৃষক নয় লাভবান হবেন মিলাররা। ধান সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হোক এমনটাই তাদের দাবি। 28 এপ্রিল শুরু হবে সংগ্রহ অভিযান। গত বছর বড় মৌসুমে 26 টাকা কেজি দরে ধান ও 36 টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও মিলারদের কারসাজিতে লক্ষ্যমাত্রা অনুসারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত মজুদ না থাকায় বাজারে চালের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এবছর অস্থির চালের বাজার স্থিতিশীল করতে কৃষকের কাছ থেকে মাত্র 1 টাকা বেশিতে 6.5 লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মিলারদের অসহযোগিতার পরও গতবারের চেয়ে 4 টাকা বাড়িয়ে এবার 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও 39 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে 26 তারিখ, আমরা 28 তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী 28 তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। তবে ধানের ক্ষেত্রে 1 টাকা বাড়ানো ও চাল 4 টাকা বেশিতে কেনার সিদ্ধান্তে খুশি হতে পারেননি কৃষকরা। এবারও চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের ভূমিকার আশঙ্কার কথা জানান কৃষি সংশ্লিষ্টরা। 1 টাকা বাড়াইছে ধান আর 4 টাকা বাড়াইছে চাউল। 1 টাকা বাড়াইছে আর 2 টাকা বাড়া, ওইটা যদি আমরা সরাসরি পাইতাম তাহলে তো আমার লাভ হইতো। ইউনিয়ন পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত সরাসরি কৃষকদের কাছে ধান ক্রয় না করা হবে ততদিন পর্যন্ত আসলে যতই দাম নির্ধারণ করুক না কেন কৃষক ফসলের লাভজনক দাম পাবে না। ধানের রেট 26 টাকা থেকে 4 টাকা বৃদ্ধি করে 30 টাকা করা হোক। গেল বছরও কিন্তু সরকার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করতে পারেনি। চলতি বছর 28 এপ্রিল থেকে ধান এবং 7 মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক এমপি শহীদ ইসলাম পাপুলের সাজার মেয়াদ 4 বছর থেকে বাড়িয়ে 7 বছর করা হয়েছে। কুয়েতের গণমাধ্যম আল কাবাস এ তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে তাকে আরও 20 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। এর আগে ঘুষের মামলায় তার 4 বছরের জেল এবং 53 কোটি টাকা জরিমানা করা হয়। সোমবার মানব পাচার মামলায় তাকে নতুন করে আরও 3 বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। এছাড়াও তার বিরুদ্ধে মানব পাচারের আরও একটি মামলা বিচারাধীন আছে। মানব এবং অর্থ পাচারের অভিযোগে গেল বছরের জুনে পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ।
হঠাৎ সাগরের পানি দূষণের কারণে কক্সবাজারে চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে 150 কোটির বেশি পোনা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার উপকূলে রয়েছে 30টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদা চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে মড়কে প্রতিদিন মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো। পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া হওয়ার কারণে আমরা এখন লসের সম্মুখীন। 4 থেকে 5 কোটি টাকা লসের মুখে আছি আমরা। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন এটা আমাদের আসলে হ্যাচারি বন্ধ করতে হবে। তবে রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানালেন চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞ। কখন কি ধরনের আপনার ব্যাকটেরিয়া ভাইরাস প্রাদুর্ভাব হয় এটা যদি আগেভাগে আমাদেরকে ইনফর্ম করে তাহলে হ্যাচারি সেক্টরে যারা কাজ করে ওনারা পদক্ষেপ নিতে সুবিধা হয়। হ্যাচারি মালিক সংগঠনের এই নেতা জানালেন প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে হ্যাচারি মালিকরা, আর এবার ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে চিংড়ি রপ্তানিতেও প্রভাব পড়বে। যেহেতু পোনা উৎপাদন করতে পারি নাই, চাষিরাও ঘেরে পোনা ফেলতে পারছে না, এটার কারণে আমাদের চিংড়ি উৎপাদনে জাতীয়ভাবে একটু ঘাটতি হতে পারে। কক্সবাজারের হ্যাচারিগুলো 5টি সার্কেলে উৎপাদিত 800 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে, কিন্তু এবার 3 সার্কেলে সরবরাহ করেছে মাত্র 200 কোটি পোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্থান করে নিয়েছে মান শস্যচিত্রে বঙ্গবন্ধু। বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা মাঠে ধান খেতে এমন বিরল ক্যানভাসের আজ পরিসমাপ্তি টানছেন আয়োজকরা। কাটা হচ্ছে দোল খাওয়া সোনালী বেগুনি ধান। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু ধান খেতে দোল খাওয়া সোনালী বেগুনি ধানে যেন বঙ্গবন্ধু নতুন এক প্রেরণা। তার জন্মশতবার্ষিকীতে শস্যচিত্রে এমন ক্যানভাসে উজ্জীবিত এলাকার মানুষ। এই প্রজন্ম শস্যচিত্রের মধ্য দিয়ে জাতীয় জনক বঙ্গবন্ধুকে নতুনভাবে পরিচয় ঘটাবে। সারা বিশ্বে যে বিষয়টা নিয়ে আজকে তোলপাড় সৃষ্টি হয়েছে, একটা রেকর্ডের সৃষ্টি হয়েছে, সেটা নিজে চোখে দেখার জন্য আমরা ময়মনসিংহ থেকে এখানে এসেছি। কৃষিতে বঙ্গবন্ধুকে দেশে এবং বিশ্বে স্মরণীয় বরণীয় করে রাখতে ধান খেতে তার অবয়ব ফুটিয়ে তোলা হয় বলে জানান আয়োজক সংস্থার কর্মকর্তা। বঙ্গবন্ধুকে আবার নতুনভাবে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার উদ্দেশ্যে আমরা এই কাজটা হাতে নিয়েছি। বিশ্বে এত বড় শস্যচিত্রে বঙ্গবন্ধুর অবয়ব গিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করে নেওয়ায় গোটা জাতি গর্বিত। কোনো রঙের ব্যবহার না করে মাটিকে ক্যানভাস হিসেবে, শস্যকে সে রং তুলি হিসেবে ব্যবহার করে যুগান্তকারী এই কর্মসূচি পালন করে। এটা জাতির পিতাকে, বাঙালি জাতিকে, বাংলাদেশকে অবশ্যই গৌরবান্বিত করেছে। গত 29শে জানুয়ারি 100 বিঘা জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর অবয়ব তৈরি কাজ শুরু হয়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলাদেশে 28শে এপ্রিলের পর আরও 7 দিন বাড়ছে লকডাউনের সময়সীমা। এ সময়কালে যারা সৌদি আরব থেকে দেশে ফিরতে চান তাদের কোয়ারেন্টিন নিয়ে ধোঁয়াশা কাটছে না। এ বিষয়ে সবশেষ জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, জাফর, আপনি জানেন যে আসলে 2 দফা যে লকডাউন তার যে তারিখ নির্ধারিত ছিল 28শে এপ্রিল, তারপরও আরো 7 দিনের জন্য যে নতুন করে লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এই ক্ষেত্রে প্রবাসী যারা আছেন তারা কিন্তু এক ধরনের বেকায়দায় পড়েছেন। অনেকেই তাদের যে টিকিট যাওয়ার কথা ছিল 28 তারিখের পূর্বে, তারা কিন্তু অনেকেই কিন্তু ইতিমধ্যে টিকিট চেঞ্জ করেছেন 29 তারিখ থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে। তাদের ধারণা ছিল যে হয়তো বা 28 তারিখের পরে যে লকডাউন সেটি হয়তো আর থাকবে না এবং উঠিয়ে দেওয়া হবে। তো এই কারণে কিন্তু অনেক প্রবাসী আসলে ঈদ উপলক্ষে যারা দেশে যাবেন তারা কিন্তু এখন এক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারা আসলে জানেন না যে তাদের কাছে তেমন কোনো সঠিক নির্দেশনা নেই। তারা ইতিমধ্যে জেনেছেন যে হয়তো 28 তারিখ পর্যন্ত গেলে দেশে যে 14 দিনের যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সেটি থাকতে হবে। সেই ক্ষেত্রে এই একটি কারণেই কিন্তু অনেক প্রবাসী আছে যারা সৌদি আরব থেকে এবছর দেশে যাবেন ঈদ উপলক্ষে, পরিবার পরিজনদের সাথে ঈদ উপলক্ষে মিলিত হওয়ার জন্য। কিন্তু সেই ক্ষেত্রে তাদের ভিতরে এখন এক ধরনের হতাশা দেখা গেছে। অনেক প্রবাসী আসলে টিকিট
দুবার পরিবর্তন করে আবারও তাদের পরিবর্তন করতে হবে কিনা এটি নিয়ে এক ধরনের শঙ্কা আছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, জাফর, আসলে অনেক প্রবাসীর কাছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নাই যে আসলে কবে গেলে করোনার যেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকতে হয় সেই ধরনের কোনো নির্দেশনা নাই। আমি এই বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশ বিমান অফিসে যোগাযোগ করেছি ব্যক্তিগতভাবে, তো সেখান থেকে আসলে জানানো হয়েছে যে আসলে তাদের কাছে এখন পর্যন্ত যে নির্দেশনাটি আছে 14 দিন, অথচ গণমাধ্যমে কিন্তু এসেছে 5 দিন অথবা 3 দিন। এখন সঠিক যে নির্দেশনা সেটি না জানার কারণে কিন্তু অনেক প্রবাসী এক ধরনের বিড়ম্বনা আছেন। আর এর পাশাপাশি অনেক প্রবাসী আসলে যে রিয়াদের যে বিমানবন্দর সেখানে গিয়েও কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। যেমন সৌদিয়াতে দেখছেন যে এক ধরনের লিস্ট আছে হোটেলগুলোর এবং বিমানে আরেক ধরনের লিস্ট। এই ধরনের বিড়ম্বনা কাটাতেই তারা চাচ্ছেন যে সুনির্দিষ্টভাবে তাদেরকে জানানো হোক যে কবে নাগাদ তাদের যে কোয়ারেন্টাইন কতদিন থাকতে হবে। তো এই ছিল যখন আমার কাছে রিয়াদ থেকে এই 3য় দফায় যে লকডাউন বাড়ানো হয়েছে তা নিয়ে সব শেষ। চলমান লকডাউনে সৌদি প্রবাসীদের দেশে ফেরা এবং তাদের কোয়ারেন্টাইনের বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রিয়াদ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান।